আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়বস্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং করণীয় কী সেই বিষয়, এবং যথারীতি উপস্থাপনায় আছি আমি সিনাইম সাইদ। এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ। এবং আরও আছেন বিশিষ্ট টক শো বলতে পারেন, টক শো সম্রাট এবং রাজনীতি ব্যক্তিত্ব জনাব AKM পাটোয়ারি। কেমন আছেন? থ্যাংক ইউ। জেনারেল আমিনুল করিম, নিরাপত্তা বিষয়টা অনেক ব্যাপক, জটিল। বিশেষত বর্তমান সময় নিরাপত্তা এমন একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, আমরা কেউই এটা সঠিক কোনো বুঝতে পারছি না কি হচ্ছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। একটি সুন্দর একটি সময়োপযোগী একটি ইস্যু আপনারা আজকে এনেছেন, যেটা খুবই দরকার। এটা একটা বার্নিং ইস্যু বাংলাদেশে এখন, এবং আমরা বলতে গেলে নিরাপত্তার ঝুঁকিতে আমরা ভুগতেছি গত কয়েক মাস থেকে। সামনে আমি মেঘের ঘন ঘটা দেখতেছি আর কি, যেটা বলা যায়। নিরাপত্তা একটি, আপনি যেটা বললেন, সুন্দর বললেন, খুব একটি ব্যাপক শব্দ বা ব্যাপক একটি চিন্তা ধারণা, যেখানে রাজনৈতিক অবস্থা বুঝায়, দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বুঝায়, অর্থনৈতিক অবস্থা বুঝায়, সামাজিক অবস্থা বুঝায়, ভূ রাজনৈতিক অবস্থা বুঝায়, আন্তর্জাতিক সম্পর্ক বুঝায়। আমাদের যদি ধরনের খাবারের স্বল্পতা হয়ে যায়, সেটাও কিন্তু নিরাপত্তার একটা ঝুঁকি। এনার্জি স্বল্পতা হয়, সেটা একটা নিরাপত্তার ঝুঁকি। তো আমি যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজে কমান্ডান্ট ছিলাম, বা ওখানে আমি পড়াশোনা করেছি বা ডিগ্রি নিয়েছি। আমরা নিরাপত্তাকে এটা হলিস্টিক্যালি দেখি, সব কম্পোনেন্ট কিন্তু এর মধ্যে চলে আসে। আপনার যদি আজকে না থাকে, তেল না থাকে, তো আপনার সব বন্ধ হয়ে যাবে, তো এটা হচ্ছে নিরাপত্তার ঝুঁকি হয়ে যাবে। সেটা চিন্তা করলে, এটা যদি আমি প্রেক্ষাপট বলে চিন্তা করি, তাহলে বাংলাদেশে এখন একটা অনিশ্চয়তার মধ্যে আমরা চলতেছি। একটা ইংরেজিতে কথা বলা আছে যে আনসার্টেনটি ইজ অলওয়েজ ফট উইথ রিস্ক। ট্রানজিশন কথাটা বলা হয়, ট্রানজিশন পিরিয়ডকে বলা হয় অলওয়েজ ফট উইথ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি বলা হয়। অনেক কী যে হবে বোঝা মুশকিল, জিনিসটা পেঁচায় গেছে। রাজনৈতিক অবস্থা, সামনে আমাদের নির্বাচন আছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে অনেকখানি ভঙ্গুর। পুলিশের আমরা এখনও ঠিকমতো করতে, ল অ্যান্ড অর্ডার যথেষ্ট খারাপ বলতে হবে। তবে সেনাবাহিনী এবং পুলিশ মিলে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, বিডিআরও বর্ডার কন্ট্রোল করতেছে। বাট আমাদের যেটা সবচেয়ে বড় এখন, ভারতের মিডিয়া, আমি কেন জানি না, তারা অনেক কিছু বলে যাচ্ছে। রিটায়ার্ড জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, অ্যাম্বাসেডার, তারা অনেক রকমের অনেক কথা বলে যাচ্ছে যে এখানে হিন্দু নিধন হচ্ছে, এখানে তারা আমাদের চিকেন নেকে তারা দখল করে নেবে। এসব কথাবার্তা খুব দুঃখজনক। আমাদের কূটনীতিক, তারা দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক খারাপ হয়ে গেছে। সব কিছু মিলে আমাদেরকে এখন ঐক্য ধরে, ওটা পরে আমি আসবো, আপনি নিশ্চয়ই ওটা অবতারণা করুন। বাট দেন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ বর্তমানে নির্বাচনের প্রাককালে, যেটা সামনে মাসে বলতে গেলে নির্বাচন হবে, রাজনৈতিক পরিস্থিতির সমস্যা আছে। আওয়ামী লীগ আমাদের ভোট ইনক্লুসিভ ইন্ডিয়া বারে বলতেছে আমি ইনক্লুসিভ ইন্ডিয়া চাই, নির্বাচন চাই। সেটা তো ইন্ডিয়া বলার কেউ না, সে তারা একটা স্টেটমেন্ট দিতেই পারে, বাট দে ক্যানট ইম্পোজ ইট অন আস। এটা ঠিক না তো। এটা তারা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের গণতন্ত্র করতে দাও। এটা ইম্পোজ করার তো কিছু নাই। আমরা আইন মেনে তো চলবো সব কিছু। আমাদের কোর্ট কাছারি আছে, আমাদের ইলেকশন কমিশন আছে, আমাদের পুলিশ আছে, আমাদের আর্মি আছে, আমাদের বিডিআর আছে, আমাদের সরকার আছে। হ্যাঁ, ভালো মতো এখন তো আমরা ট্রানজিশন ফেজে চলতেছি। একটা যে নির্বাচিত সরকার আসবে, তখন আমরা সেট হয়ে যাব। ইকোনমিটাও আমাদের এখন বলতে গেলে অনেকখানি ভঙ্গুর। কাজে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করব এবং অনেক কিছু মেজারের মধ্যে নিতে পারি। সেটা পরে আমি আবার বলবো, ধন্যবাদ ইনশাল্লাহ। জনাব AKM পাটোয়ারি, একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক হিসাবে, এই জন্য আমিনুল করিম যেভাবে ব্যাখ্যাটা দিলেন তার প্রেক্ষাপটে, আপনি তো সব কিছু গভীরভাবে অনুধাবন করেন, অধ্যয়ন করেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত বিষয়। আপনি বিষয়গুলি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক। উনি যে কথা বলছেন, ওনার কথার সাথে দ্বিমত করার কিছু নেই, কারণ উনি নিরাপত্তার উপরে উনি ক্লাস নিতেন, এবং এখানে বেশিরভাগ উনি NDC ছিলেন, PHC ছিলেন তারপরে দুইটাতে খুব রেয়ার আছে। তাহলে উনি এই ব্যাপারে হলো এক্সপার্ট। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সশস্ত্র সংগ্রাম করে আমি দেশ স্বাধীনের কিছু হলেও অবদান রাখছি।
সেই হিসাবে আমরা অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি যে আমরা আজকাল ফ্ল্যাট বাড়িতে কী করি, আমরা নিরাপত্তার জন্য প্রাইভেট সিকিউরিটি রাখি। তো এখন আমি উদাসীন থাকলে তো হবে না, কারণ আমার সব কিছু আছে, আমার বাজার আছে, মাংস আছে, সবই আছে, দিয়াশলাই নাই। তাহলে দিয়াশলা না থাকলে তো এটা তো আমি কুকিং করতে পারবো না। তাইলে আমার যদি আমরা গণতন্ত্রের কথা বলছি, সব কিছু বলছি, কিন্তু যদি আমার এখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকে তাহলে কার গণতন্ত্র কে করবে? এই যারা আমরা কিন্তু শর্ট সাইটনেসের জন্য আমাদের রাজনীতি হইতে শুরু করি সব জায়গায়, এবং সেনাবাহিনীর মধ্যে আছে, যে ওনারা কি আক্রান্ত হবে না? যদি আগ্রাসন আসে কি আর্মিরা কি ঘুমাইলে চলবে? তো এখন মনে হচ্ছে দেখি কিছু হবে না, মনে হয় আমরা কেয়ারলেস। এইভাবে আমরা ক্যান্টনমেন্ট হইতে দেখছি পাশে, এরা এখানে ডেপ্লয় করতেছে, নতুন নতুন ক্যান্টনমেন্ট করতেছে। এর বিকল্প আমরা কাউকে আক্রমণ করবো না, আমরা কিন্তু আমাকে কেউ আক্রমণ করলে প্রতিহত করার জন্য কী ব্যবস্থা, সেই ব্যবস্থার ব্যাপারে আমরা কোনো কিছু দেখতেছি না। আমরা দীর্ঘদিন দেখতেছি আর্মিদের আমরা শীতকালীন মরা দেখতাম, দীর্ঘদিন থেকে কোনো শীতকালীন মরা করা হচ্ছে না। তো একটা অনভ্যাসী বিদ্যারাস। এখন ওনার সাবজেক্ট থেকে উনি সরে আসেন, ওনাদের যে কাজ না ট্রাফিক পুলিশের কাজে লাগাচ্ছি আমরা। এই যে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে, এটা তো আর্মির কাজ না। তাহলে আর্মির কাজ যদি, তাহলে কার কাজ? এটা পুলিশের কাজ, এটা বিডিআরের কাজ, বিজিবির কাজ। তো তার কাজে অন্য এক কাজ করতেছে। আবার আর্মিদের দেখতেছি তারা ব্যবসা করতেছে, তারা ওই যে সেনা কল্যাণ এটা সেটা, তাদের তো ওয়েলফেয়ার ফান্ড দেয়, ওয়েলফেয়ার তো রাষ্ট্র থেকে বরাদ্দ দেওয়া, এখানে ব্যবসা করতে হবে কেন? তাহলে ওনারা যদি ব্যবসা করে আমি কি ট্যাঙ্ক নিয়ে যাবো? ব্যবসায়ী কি ট্যাঙ্ক নিয়ে বর্ডারে যাবে? তো এখন যার কাম যেটা তারে দিতে হবে। আমরা অনেক গর্ব করে বলতেছি যে আমরা মিশনে যাচ্ছি, মিশনে যে আমরা ডলার আনতেছি, যেহেতু আমাদের ডলার শর্টেজ আছে সেই জন্য আমরা এগুলো উপেক্ষা করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি মসজিদ করা হয়েছে ইবাদতের জন্য, মসজিদ কিন্তু গান বাজনার জন্য না। আর্মির এই পারপাস অফ ক্রিয়েশন, আর্মি সৃষ্টি হয়েছে আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তো আর্মি পারপাসের বাইরে যাচ্ছে না। যেমন মসজিদে যেমন ইবাদত ছাড়া গান বাজনা করা যাবে না, মসজিদ শুধু ইবাদতের জন্য। বঙ্গভবনের দরবার হল, সেখানে কিন্তু বার্থডের জন্য ভাড়া দেওয়া যাবে না, এটা সিম্বল অফ সার্বভৌমত্বের একটা সিম্বল। আমার আর্মিকে আমি তৈরি করতেছি, কোটি কোটি টাকা ব্যয় করি আমার সার্বভৌমত্ব, আমার শান্তি রক্ষা করার জন্য। তারা অন্য দেশে যাচ্ছে, আর ওটা যদি অত ফেস্টিজিয়াস হয়ে থাকে, অনেকে না জানার জন্য বলে। এখন উনি একজন এক্সপার্ট এবং মেধা সম্পন্ন লোক, উনি ম্যাট্রিকে ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা লোক। উনি আমার ভুল বললে উনি আমাকে বলুক আমি যে ভুল কথাটা বলছি। তো এখানে দেখা যাচ্ছে কয়টা ডলারের জন্য তো আমি সুইপার পাঠালে হয়, আমি ট্রেন করে নার্স পাঠালে তো হয়। আমার আর্মি হলো আমার এখানে যে এটা সার্বভৌমত্ব লঙ্ঘন। কারণ যে জিনিসটা যে কারণে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির বাইরে যেতে পারবে না। যেমন গভর্নমেন্টের যদি একটা টাকা হেডের মেনটেন্যান্স হেডে একটা টাকা দেওয়া হয়, ওনার অস্ত্র কেনার জন্য যে দেওয়া হয়েছে, এটা যদি উনি বাড়িঘর বানান তাহলে কিন্তু হেড ট্রান্সফার হলে ওইটা কিন্তু অপরাধ, সেটার জন্য ওনার পানিশমেন্ট হবে, কারণ হেড ট্রান্সফার পর্যন্ত করা যাবে না। তাহলে যেটা যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজের মধ্যে রাখলে তারা বেশি পারফরমেন্স করতে পারবে। আসেন আমাদের ডিজিএফআইয়ের কথা, ডিজিএফআই টকশোতে কে আসে না আসে সেটা তো তারা ইন্টারফেয়ার করার কথা না। তার তো আভ্যন্তরীণ সরকারকে ফিডব্যাক দিবে কোথায় কী হয়েছে, আমার ঝুঁকি কোন জায়গায় আছে। সেটা না যাইয়া তারা করছে কি কে ইলিশ মাছ খায় না পাঙ্গাস মাছ খায়, কে টকশোতে আসবে কে আসবে না, তারা এইসব কাজ করতেছে। তো এই কাজ করাতে হচ্ছে কি তার ইফিসিয়েন্সি কমে যাচ্ছে ওই সাবজেক্টের মধ্যে। আমরা দীর্ঘদিন থেকে কোনো ট্রেনিং নাই, এটা তো 40 কেজি ওনারা যাবে ট্রেনিং নিয়ে যাবে। আমি তো মুক্তিযুদ্ধ করছি, সামরিক ব্যাপারে তো আমার প্রাইমারি আইডিয়াটা আছে, ওনাদের মতো অত এক্সপার্ট না হইলো। তা আমি তো পাহাড়ে যেতে হবে দৌড়াইয়া, আমার দেশ যদি আক্রান্ত হয়, তাহলে আমার এই যে পুলিশের অন্য কাজে থাকার পরে আমার এই যে প্রথম আলো আক্রান্ত হয়েছে, এখানে পুলিশের হেডকোয়ার্টার বা মোবাইল পুলিশ কথা কতটুকু ছিল, কেন এটা রক্ষা করতে পারলো না? যদি প্রথম আলোর কোনো মালিক পক্ষ যদি কোনো অন্যায় করে, সেই বিচারের ব্যবস্থায় তার বিচারের পদ্ধতির মাধ্যমে তার বিচার হবে। সেখানে তো আপনি যারা চাকরি করে তারা তো সব ওই কোনো পার্টি করে না, অনেক আছে পেটের দায় চাকরি করে, অনেক ওখানে করে, তারা যে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাহলে সেটা নিরাপত্তা দিতে পারছি না। আমরা বলতেছি, আমরা ইলেকশনের কথা বলতেছি, আমি এর আগেও দেখছি যে আমাদের কিছু লোক, আমাদের মিডিয়ারও দায় আছে, কারণ মিডিয়াও দেখেন তোষামতি করতে করতে কোথায় চলে যাচ্ছে। আপনি আগের থেকে শেখ হাসিনার আমলে দেখেন আপনি মিডিয়া কী বলছে না বলছে, প্রেস কনফারেন্সে কী বলছে, যে আমরা চাওয়ার খাওয়ার পরে বলতেছে যে যিনি চর দিচ্ছে তাকে বলতেছে অপরাধের কথা না বলেছে, আমরা হাতে ব্যথা পাইছি। আমি আপনার কাছে আবার আসবো এখানে। জেনারেল আমিনুল করিম, আমরা মাঝে মাঝে দেখি অনেকে বলে যে মব ভায়োলেন্স, কোনটা মব ভায়োলেন্স কোনটা জনগণের দাবির ভায়োলেন্স, এই বিষয়টা এখনও কিন্তু মানুষের এক করে ফেলাচ্ছে। কিন্তু আপনি কি মনে করেন সাম্প্রতিককালে যা কিছু হচ্ছে সব কিছুই মব ভায়োলেন্স? না, সব কিছু মব ভায়োলেন্স হবে কেন? দাবি কতগুলো যৌক্তিক দাবি তো আছে এখানে বোধহয় এখানে পলিটিশিয়ানরা খেলতে পারে ভালো, ওই পলিটিশিয়ানের অভাব এখন তো গভর্নমেন্টে পলিটিশিয়ান নাই। আর ধরেন একটা একটা এমপি থাকতো, একটা মেয়র থাকতো যা নির্বাচিত, তার পলিটিক্যাল পার্টি থাকতো, তখন সে ওটা ডিফারেন্সিয়েট করতে পারতো, লোকাল লেভেলে জিনিসটা হ্যান্ডেল করতে পারতো। আর এই গভর্নমেন্ট কেন জানি হাত গুটায় বসে আছে, এটা খুব খারাপ জিনিস।
পুলিশটাকে এখনও কিন্তু স্ট্রং করতে পারলো না। পুলিশটা পাটোয়ারি সাহেব খুব খুব দারুণ কথা বলছেন যে সেনাবাহিনীর আমরা কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে শীত মানে পিস টাইমে শান্তিকালীন সময় আমাদের প্রধান কাজ হচ্ছে ট্রেনিং করা, খুব কঠিন ট্রেনিং করা। আমাদের কথায় আছে ট্রেন হার্ড টু ফাইট ইজি, মানে এত কষ্টভাবে ট্রেনিং করো যেন তুমি খুব সহজভাবে যুদ্ধ করতে পারো। আমরা এই আর্মিটাকে 1.5 বছর বাইরে রেখেছি, এটা কিন্তু বিরাট নিরাপত্তার হুমকি, কিন্তু উপায় তো নাই। দেশ আগে তো ইন্টারনাল তো বাঁচাতে হবে, দেশকে তো বাঁচাতে। পুলিশ তো এখনও স্ট্রং হতে পারলো না। আমি বুঝলাম না কেন। আমরা তো এই 1.5 বছরে 30-40 হাজার পুলিশকে রিক্রুট করে ট্রেনিং করে ফেলতে পারতাম, সেট করে নিতে পারতাম। আনসার আমাদের বড় একটা ফোর্স আছে, ওখান থেকে কিছু আমরা পুলিশকে অগমেন্ট করতে পারতাম। এটা করা হয়নি কেন জানি না। আমরা এটাও বলেছিলাম, রাওয়া ক্লাব থেকে আমরা বলেছিলাম যে আমাদের রিটায়ার্ড কিছু আর্মি অফিসার আছে, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল লেভেলে, কিছু পুলিশে তোমরা নাও, ইন্টেলিজেন্সে তোমরা নাও, পার্ট টাইম কাজে নাও, কন্ট্রাক্টে নাও, আমরা সাহায্য করতে পারতাম। আমরা কিন্তু ভলান্টিয়ার করেছিলাম এবং ইয়াং মেজর, ক্যাপ্টেন তারা কিন্তু ভালো কাজ করতো। কিছু বোধহয় ডিজিএফআই করেছে। তো এগুলো একটু শোনেন, সব এটা একটা কঠিন সময় আমরা পাস করতেছি। তো এখন একটা কথা আছে, আউট অফ বক্স চিন্তা করতে হবে। শুধু ফাইল কাজ করলে তো হবে না, ফাইলের কাজ করলে তো হবে না। আমরা কিন্তু সমূহ বিপদের মধ্যে আছি। এই হঠাৎ করে একজনকে রাজনৈতিক এক ছাত্র নেতা বলে দিল আমরা 7 সিস্টার আলাদা করে ফেলবো। না, এগুলো ইররেসপন্সিবল কথা বলা যাবে না, বলা দরকার। এটাই কিন্তু ইন্ডিয়ান মিডিয়া পিক আপ করে ফেলছে, বারে বারে এটাই বলতেছে আমাদের 7 সিস্টার তারা নিয়ে চলে যাবে, আমরা তাহলে শিলিগুড়ি রেকর্ড বাড়াই ফেলবো। ওটাকে বলে চিকেন স্নেককে আমরা এখন কি নেক, ক্যামেল নেক বানাবো, মানে ওটা বড় করে দিবে, রংপুর ডিভিশন পুরোটা নিয়ে নিবে, এরকমভাবে বলতেছে। এগুলো ঠিক না তো এগুলো। আর কূটনৈতিক পর্যায়ে আপনি দেখেছেন এই সমস্ত হচ্ছে, একটা সমস্যা রয়ে গেছে। মব ভায়োলেন্সটাকে আস্তে আস্তে ঠিক, এখন বোধহয় ইলেকশন মব ফোবিয়া চলে আসলে ঠিক হবে আশা করি। এবং আমি বলবো রাজনীতিবিদদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। সরকারের লোকজনকে আরও দায়িত্বশীল হতে হবে। আমি তো আইজিপি সাহেবকে তো ঘুরতে দেখি না, তো বাইরে হতে হবে অফিস থেকে, ওনার ডিআইজি ঘুরতে হবে, রাস্তা ঘুরতে হবে। উনি কেন মাত্র 5,000 পুলিশ বলতে 5 খুব বেশি 10,000 রিক্রুট করেছে। আমি তো মনে করি 1.5 বছরে সুন্দর 40,000। ওদের অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে পুলিশের, আমরা আর্মি তাদেরকে ট্রেনিং দিতে পারতাম। ইট ইজ পসিবল। আর্মিটাকে এত এক্সপোজ করা ঠিক না। আমরা ট্রেনিং না করলে যুদ্ধ করতে পারবো না, এটাই কথা। আপনার কাছে আসবো, যুদ্ধ করতে পারবো না। জনাব পাটোয়ারি, আমরা দেখেছি যে ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন এসে গেছে নির্বাচনকে সামনে রেখে, এবং ইতিমধ্যে প্রায় 16 জন নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। তো ব্যক্তি নিরাপত্তার জন্য শুধু কি গানম্যান প্রয়োজন, না জনসমর্থনে জনগণের ভিতরে এই প্রত্যাশা থাকা উচিত যে নেতাকে আমরাই বাঁচিয়ে রাখবো? আপনি কি মনে করেন? দেখুন, এই যে আপনি দেখবেন যাদের গানম্যান দেয় তাদের এটা কভার অবস্থা, পিস্তল দিলে পিস্তল কভারে থাকে, কিন্তু যে টার্গেট করবে সে তো কিন্তু কভার খুলে টার্গেট করবে, তো খুলতে খুলতে তো তারা মেরে দেবে। জ্যোতি বসুকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, জ্যোতি বসুর সাথে তার গানম্যান থাকে, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে গানম্যানকে জিজ্ঞাসা করলো তুমি তো আমি কোনো গার্লফ্রেন্ড রাখলে সেটা তো তুমি দেওয়া তথ্য দিয়ে দাও, তুমি তো আমার নিরাপত্তার জন্য দাও, তুমি আমাকে যদি আক্রান্ত হয় আমাকে তুমি নিরাপত্তা দিতে পারবা? বললো না স্যার পারবো না। তা থাকো কেন? বললো স্যার আইউটেস লাগবে না, কেউ ঘটে দিলে সাক্ষ্য প্রমাণ লাগবে। তো আমি তো স্যার সাক্ষ্য প্রমাণের জন্য আছি, আমি তো আপনাকে রক্ষা করার জন্য নাই। তো এখন যেখানে 18 কোটি লোকের নিরাপত্তা নাই, 2-4 জনে দিবে, তারা বন্দুক নিয়ে একটা দিয়ে কী করবে? আর গানম্যানে ইন্দিরা গান্ধীকে আমরা দেখছি গানম্যান কিন্তু করছে, গুলি করছে। তো এখন আপনাকে যদি মোরাল যদি আপনি ডেভেলপ না করতে পারেন, নৈতিকতার কথা না করতে পারেন, তাইলে আপনি গানম্যান 10টা দিলে আপনার গানম্যানে তো ইন্দিরা গান্ধীর মেরে ফেলছে কে? গানম্যানে। পৃথিবীর অনেক ইতিহাস আছে যে পারাদার যিনি আছে সে চুরি করছে। বাসাবাড়ির মধ্যে অনেক জায়গায় সিকিউরিটি স্প্যার কাজ করে। তো আপনাকে আগে মৌলিক বেসিক জায়গা যেতে হবে, যে আপনাকে এখানে সঠিক লোককে বাইসে সঠিক জায়গায় আনতে হবে। আর তারপরে জাতি 18 কোটির লোক, এখন আমি কয়জন লোকের নিরাপত্তা দিব, তার ফ্যামিলির কী অবস্থা হবে, তার বউ বাচ্চাদের ভাই বোনদের বাপের কি নিরাপত্তা দিতে পারবে? তো এইসব না করে আইন শৃঙ্খলা, যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন না করলে কিছুই হবে না। এই যে আমরা যেমন গর্ব করি, আমি এর আগে দেখছি আওয়ামী লীগের আমলে বলছে কি ওনাকে দিল্লি হাউসে ওনাকে রাখছে। তা আমি তখনও মিডিয়াতে বলছিলাম যে দিল্লি হাউসে না রেখে 2 কোটি পানি দিত গাছতলা রেখা, তাহলে সেটা বেশি হইতো। এখন দেখেন আপনি, আমি তারেক সাহেবকে একটা ছোট্ট একটা পরামর্শ দিব, আমি একটা সাধারণ লোক হিসাবে, যে তারেক সাহেবে ওনার এখন বৃহস্পতি তুঙ্গে, কিন্তু ওনাকে যখন ওনার শনির দশা যখন ছিলেন, যখন ওনার বাইরে গেছে কোন মিডিয়া কী কথা বলছে, কোন পাবলিক কী কথা বলছে, ওনার পার্টিটা কী কথা বলছে, সংস্কারবাদী হয়েছে না তার পার্টির লোকেরা বিপদের সময়? তাহলে এসব তোষামোদে যাবেন না। উনি শুধু যদি খালি হাসিনার আগমন, দেশে প্রত্যাবর্তন সময় যে সমাবেশ হয়েছে, এখনকার সমস্যা লোক হয়তো 50,000 20,000 এদিক সেদিক হইতে পারে, কিন্তু সিস্টেম কিন্তু সব এক।
ওখানে এসে উনি শেখ হাসিনা মাটির মধ্যে সিজদা দিছে, উনিও দিচ্ছেন। তারপরে এখন তারেক সাহেবকেও দেখা উচিত যে উনি পলায়ন যখন করছে তখন অবস্থা দেখা, আর উনি আগমনের অবস্থা দেখা, দুইটা পাশাপাশি ডেলি যেন দুইবার দেখে, তাইলে ওনারা কোনো অ্যাডভাইজার প্রয়োজন হবে না। আর এই যোগগুলি আর্কাইভ থেকে দেখার জন্য কে কী করতেছে, আমরা মিডিয়াও কিন্তু এই সাটুকারি করতেছে, আমরা যখন যে ক্ষমতা আসছে তার নিয়ে সাটুকারি করতেছে, এগুলি কোনো দরকার নাই। বরঞ্চ উনি সমালোচনা যারা করে তারেক সাহেব তাদেরকে রাখলে ওনার কোনো অ্যাডভাইজারের প্রয়োজন হবে না। উনি নিজে দেখছেন না ওনার পার্টির লোকেরা সংস্কারবাদী হয়েছে, ওনার উপরে যেসব অত্যাচার করেছে, তখন কিন্তু আমরা কথা বলছি, আমি এই চ্যানেলেইতে বলছি। তাহলে ওই সময় এগুলি করলে কিন্তু সমালোচনা আমরা সমালোচনা নিতে পারি না। আমাদের সমস্যা হয়েছে কি, এই জন্য মানুষের প্রবাদ আছে যে নিন্দুকের তুমি ঘর ভাড়া দেও, নিন্দা করবে তুমি রিফেয়ার করবে, লাভবান তোমারই হবে। তো সুতরাং যারা তোষামত করবে এদের দরকার নাই শোনার কথা, যারা সমালোচনা করবে তাদের কথা শুনতে হবে, শুনে ওনার পথ নির্ধারণ করবে। আমাদের স্টার্টিংটা ভালো হয়, ফিনিশিংটা ভালো হয় না। হাসিনা আসার সময় কি লোক কম হয়েছিল? আপনারা দেখেন না এয়ারপোর্টে কীরকম লোক হয়েছে, উনিও এসে সিজদা দিচ্ছেন। তো তাহলে পার্থক্যটা কী থাকলো? কিন্তু ওনার পলায়নের সময় সিনারিটা দেখেন আর আগমনের সিনারিটা দেখেন, তাহলে তো আপনার উত্তর খুঁজে পাবেন। তো উনি ওইসবের মধ্যে দিয়া, কারণ আমরা এক্সপেকটেশন তো আমাদের অনেক এক্সপেকটেশন আমাদের কাছে ডক্টর ইউনূস সাহেবের কাছে তো ছিল, কিন্তু ডেলিভারি কী পাইছি আমরা? তো এক্সপেকটেশন থাকা এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। আর আমাদের রাষ্ট্র আক্রান্ত হচ্ছে, আমাদের পিছনে অনেক শত্রু আছে। তো যেখানে বার্মা আমাদের এখন চোখ রাঙাচ্ছে, যে বার্মা ক্ষেতের আলের মধ্যে বন্দুক ফেলে পালাইতো, খালি জিয়ার আমলে খালি একটা ব্রিগেড খালি ওখানে দিয়েছিলেন, উনি তো জানেন, তখন উনি ব্রিগেড কমান্ডার চিটংয়ের। শুধু বলছে, তারপরে জাতিসংঘ চলে গেছে বার্মা, যে এরা কি আক্রমণ করবে কিনা। তাহলে আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার, রাজনৈতিক বক্তব্য দরকার নেই যে আমরা এটা করবো সেটা করবো, আমরা কাজে প্রমাণ করে দিব। কথায় বড় না হইয়া কাজে বড় হইতে হবে। তো আমাদের এসব নেতারা বলছে, কেউ না কেউ তো গার্জিয়ান বলছে থামো, বোধ হয়েছে, তোমরা তোমাদের লেখাপড়ার মধ্যে যাও। তাহলে আমরা যে ইয়ং জেনারেশন নষ্ট করতেছি, এটার জন্য এই গভর্নমেন্টের দায়ী আছে। কারণ আমরা যখন দেশ স্বাধীন যারা করছি তারা তো ক্ষমতার ভাগাভাগিতে আমরা চাইও না, আমাকে দেওয়া হয়। আমি আপনার কাছে আসবো, লেফটেন্যান্ট নাবিলুল করিম, জনাব পাটোয়ারি যে কথাগুলি বলতেছিলেন, খুব মূল্যবান কথাবার্তা, বিশেষ করে সিকিউরিটি পার্সপেক্টিভে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে সিকিউরিটি নিয়ে যে ব্যাপারটা দেখা দিচ্ছে, বিশেষ করে তারেক জিয়ার ব্যাপারে, উনি প্রচুর সিকিউরিটি পাচ্ছেন এবং দেশে বিদেশে বিভিন্ন টক শোতে বিভিন্ন বক্তা, ইউটিউবাররা কথাবার্তা বলতেছেন, বুদ্ধিজীবীরা কথা বলতেছেন। এখন এই সিকিউরিটি যেটা বলা হয়েছে প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, সেন্টিমেন্ট এরকম হয়ে গেছে। কিন্তু আপনি কি মনে করেন এই সিকিউরিটি তারেক জিয়াকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে, দল থেকে বিচ্ছিন্ন করে দেবে? হ্যাঁ, একটা সিকিউরিটি অবশ্যই একটা থ্রেট আছে তার উপরে, আমি যতটুকু বুঝি আর কি। গভর্নমেন্ট নিশ্চয়ই এটা অ্যানালাইসিস করেছে বা এটার উপরে তারা গবেষণা করেছে, তাদের কাছে ইন্টেলিজেন্স নিশ্চয়ই আছে। এয়ারপোর্টে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। এয়ারপোর্টে ল্যান্ড করার সময় কিন্তু বেশ কিছু বড় বড় নেতাকে মারা হয়েছে, ইতিহাসে আছে। একই কথা আমরা জানি, এটা হ্যাঁ দিবেন। হ্যাঁ, এখন এই যে মায়ানমারে ইভেন এতে হয়েছে, তাই ওই যে ফিলিপিনে এটা হয়েছে। কাজে ওই সিকিউরিটি ঠিক আছে, ফাইন। পুলিশের সিকিউরিটি তাকে দিতে হবে, বিকজ হি ইজ প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বলতেছেন। তারপরে যখন উনি যদি প্রাইম মিনিস্টার হয়েই যান, তখন তো ন্যাচারালি এসএসএফ এর প্রোটেকশন উনি পাবেন। সেটা হলো ওই নেতার উপর নির্ভর করবে এটা। এখন কথা হলো, আমাদের জন্য একজন একক রাজনৈতিক নির্বাচিত গ্রহণযোগ্য একটা নেতার দরকার আমার দেশে, এই দেশে। তাহলে নিরাপত্তা অনেকখানি ঠিক হয়ে যাবে, অনেকখানি ঠিক হয়ে যাবে। তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা ওটা গ্রহণযোগ্যতা পাবে। আমাদেরকে তখন ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট দিবে, জাপান সাপোর্ট দিবে, আমেরিকা সাপোর্ট দিবে, তুরস্ক সাপোর্ট দিবে, চায়না সাপোর্ট দিবে। ইন্ডিয়া আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করবে, বাট তখন কমে আসবে। কিন্তু তারা করছে জিনিসটাকে পেঁচাই দিচ্ছে আর কি। এটা খুব দুঃখজনক। আর ইররেসপন্সিবল কথা বলা যাবে না। যারা বিজ্ঞ রাজনীতিবিদ, ছাত্রদেরকে বলতে হবে তোমরা পড়াশোনা করো। পাটোয়ারি খুব দামি কথা বলেছেন। আমি তার ইউনিভার্সিটি চাকরি করি এখন। পড়াশোনা না করলে কোনো উপায় নাই তো, আপনি টিকতে পারবেন না, তো কোথাও টিকতে পারবেন। শিক্ষা ব্যবস্থা কিন্তু নিরাপত্তার একটা অংশ, এটা আমরা এনডিসিতে এভাবেই পড়াই। রাইট, শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা নিরাপত্তার অংশ। শিক্ষা যদি পড়ে যেত, আপনি দেশ কীভাবে উঠাবেন? নট পসিবল। আজ ধরে চাঁদাবাজি হচ্ছে চারিদিকে, এটা সাংঘাতিকভাবে হচ্ছে। এটা তারেক জিয়াকে দেখতে হবে, যেখানেই হোক। সরকারকে দেখতে হবে, যেখানেই হোক। এগুলো বন্ধ করতে হবে। এই যে পলিটিশিয়ানও করুক, কে অ্যালাইনমেন্টে যাবে, কোন অ্যালায়েন্সে যাবে, কার পার্টির সাথে কে যাবে, কে কোথায় ভোট করবে, তাদের এগুলো হতেই পারে। আমার এখানে কিছুই বলার নাই। কিন্তু আমি অ্যাজ এ নিউট্রাল পার্সন, দেশের একজন ধরেন যে সৈনিক হিসাবে আমি বলবো, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে বলবো, আমরা প্রচুর এখন ভঙ্গুর অবস্থাতে এখন বসবাস করতেছি। মানে বলবো সব কিছু ওলট পালট দেখতেছি আর কি।
মানে অন্ধকার দেখতেছে টাইমস। বাট আই এম শিওর লোকজনকে আরও রেসপন্সিবল হতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে, দেশপ্রেম জাগাতে হবে এবং মূল্যবোধ জাগরণ করতে হবে। এটা কে করবে? সামাজিক আন্দোলন করতে হবে, পলিটিশিয়ানদের দায়িত্ব নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি কেন জানি দেখতেছি আজকাল আমাদের সরকারটা একটু নির্জীব হয়ে যাচ্ছে। এটা কোনো কারণ আছে আমি ঠিক বুঝে কোনো আনসার পাচ্ছি না। পুলিশটা কারো স্ট্রং করতে কেন পারতেছে না? এই যে ওসমান হাদি কামাল ক্লিয়ারকে ধরতে পারবে না কেন? আজকে তো শুনলাম সে নাকি দেশের মধ্যেই আছে, কে জন্য বললো যে সে নাকি দেশের মধ্যেই আছে, তাই ধরা যাচ্ছে না কেন? হোয়াট ইজ রং? কেউ আবার বলতেছে যে নাকি কোন সরকারের নাকি কোন অ্যাডভাইজাররা তাকে প্রোটেকশন দিচ্ছে। এটা যদি সত্যি হয়, আশা করি সত্যি না, সে যদি ভারতে চলে যাচ্ছে সে অন্য কথা। বাট এই একটা ইনসিডেন্ট কিন্তু আমাদেরকে নড়াই দিয়েছে, শুধু আমাদেরকে নড়াই দেয়নি, আমরা বিশ্বকে নড়াই দিয়েছে এই একটা এই ওসমান হাদির ঘটনা। চিন্তা করেন, ওই প্রথম ওয়ার্ল্ড ওয়ারে ওই কোন প্রিন্সকে নাকি শুধু গুলি করছিল, অ্যাসাসিনেট করছিল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। একটা ছোট্ট ঘটনা কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। কাজে একটা স্ফুলিঙ্গ লাগে একটা জিনিসকে। বাট কারণ কি? আমাদের মধ্যে হতাশা আছে, বিচার ব্যবস্থা ঠিকমতো কাজ করতেছে না, বিচার ঠিকমতো দেওয়া হচ্ছে না, উল্টোপাল্টা জামিন হচ্ছে, জামিন দিয়ে দিল। এগুলো ওই কিলার নাকি বলে ইয়ে ছিল, হাতিয়ার নিয়ে এসে ঘুরতো, তাকে জামিন দিয়ে দিল। লেটস হিট দ্য রুট, এই রুটে তো আমাদের দেখতে হবে কেন তাকে জামিন দেওয়া হলো। এটা ইনকোয়ারি করা উচিত, ওই জাজ কে জাজ ছিল এবং ল অ্যাডভাইজার কে ছিল, এগুলো আমাদের দেখতে হবে। এটা কাজে সরকার পারে করতে, বাট জনগণকে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন হয়ে যায়, নিরাপত্তা অনেকখানি এবং পলিটিশিয়ান যদি সচেতন হয় এবং দেশপ্রেম যদি আরও জাগ্রত হয়, ছাত্রদেরকে করতে হবে। আমরা ছাত্রদেরকে তাকায় আসি, তো ছাত্ররা তো বিরাট পরিবর্তন এনেছে আমাদেরকে। তোমরা আবার আসো, দেশপ্রেমের কথা চিন্তা করো, ইররেসপন্সিবল কথা বলো না, ভালো কথা বলো, আমাদেরকে ভালো জ্ঞান দাও। আপনাকে ধন্যবাদ জনাব পাটোয়ারি, একটা ভালো কথা বলেছেন। সেটা হচ্ছে নিরাপত্তা প্রশ্নে। এখন কথা কথা আমরা বলি জনগণকে সচেতন হতে হবে। আরে জনগণ যদি সচেতন হয়েই যায়, তো এই বাহিনী দরকার আছে আমাদের এত কিছু? বাহিনী কখন থাকে? এই যে বলেছেন ট্রমা, পুলিশ বলতেছে আমাদের ট্রমা হয়েছে, কর্তৃপক্ষ বলতেছে ট্রমার জন্য তারা করতে পারতেছে না। এখন যদি আমরা বলি যে জনগণ সচেতন হবে, যখন হবে, জনগণ তো আমেরিকাতে সচেতন আছে, কিন্তু সেখানে সন্ত্রাস হচ্ছে না, হচ্ছে, পদক্ষেপ আছে কিন্তু সেখানে। তো আমাদের এখানে পদক্ষেপটাকে এড়ায় যাওয়ার জন্য জনগণের উপর চাপ দেওয়া হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আমরা যেটা বলছি সেটা আমরা করছি না। আপনি দেখেন হাদির কথা যদি বলেন, তা হাদির তো একদিনে হাদি হয় নাই, তার তো অ্যাক্টিভিটিসগুলি সরকার প্রথম থেকে শুরু করে সবগুলি ভূমিকা রাখছে। তাইলে আপনি যখন প্রথম অ্যাডভাইজার নিয়োগ করলেন, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতেছি, কিছু বিবেচনা আমরা নিলেন না, তাহলে হাদি কেন কমিনেটে আসলো না? আবার যারা মারা গেছে তার ভাই বাইসতে তো আসে নাই। তারপর এত কথা হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রীর ব্যাপারে ওনার রিসাবল করতে পারলেন না। তাহলে উনি হাদির কাছে শিখবেন, উনি বলছেন, উনি 84 বছর হাদির কথা ওনার বক্তৃতা যেটা দেখলাম, উনি বলছে ওনার কাছে শিখবো, তার কবে শিখবেন আর? তারপরে হাদির কেন কনসিডারেশন আনলেন না? কোন কনসিডারেশনে এইগুলি আনলেন যারা হারুনের কাছে পিদানি খাইয়া সারেন্ডার করছে? তা করে কোন কনসিডারেশন আনলেন? আচ্ছা, ভুল আপনি প্রথম করে ফেলছেন, না হলে তারপর তো শুধরানোর সুযোগ ছিল, রিসাবলি করার সুযোগ ছিল, তা তো করলেন না। তা আমরা যেটা বলতেছি কিন্তু করতেছি আরেকটা। তারপরে একটা কিসের ভিত্তিতে আপনি অ্যাডভাইজার নিয়োগ করলেন? একটা দেখেন এই যে ঐক্যমত করছে, ঐক্যমতের কোনো সব অশ্বডিম্ব, কত টাকা খরচ হচ্ছে, বাইদিসটা মিডিয়া চলে আসছে। এখন ওনাকে মোটিভেশনের জন্য, কাউন্সিলিং করার জন্য, কি হানা ভোটের জন্য ওইটার দায়িত্ব দেওয়া হয়েছে। আড়াই মাসে উনি তো এত 16 মাসে কিছু করতে পারলেন না ঐক্যমতে, একসাথ করতে পারলেন। আমি কিন্তু প্রথমে বলছিলাম ঐক্যমত বলে কোনো কথা নাই। ব্যাংক যেমন এক পাল্লায় মাপা যায় না, বাঙালির এক কথা যাবে না, পারিবারিকভাবে একটা ফার্নিচার কিন্তু একমত হতে পারে না। এটা আমি এর আগে বলছি, এই মিডিয়ায় বলছি। তো এখন দেখেন ওনাকে দেওয়া হয়েছে এটার মধ্যে। আচ্ছা, আবার শোনা যাচ্ছে আপনার এই যে আমাদের যেটা ইলেকশন কমিশনের ব্যাপারে কাজ করতেছে বদিউল আলম মজুমদারকে এখন একটা আমি দেখলাম, কতটুকু জানি না, আমি সিভিল ইলেকশন কমিশন সাহেবকে ফোন করছিলাম যেটা জানার জন্য। ওনাকে নাকি দেওয়া হয়েছে দায়িত্ব যে জনগণকে মোটিভেশন হয়েছে হানা ভোট দেওয়ার জন্য। তো এটা যদি দেয়া থাকে তাহলে কমপ্লিট অফ ইন্টারেস্ট আছে। উনি এটার জন্য উনি প্রথমে এটার করা ছিল, তারপর উনি একটা প্রস্তাব নিয়ে আসছে যেটা হুদা বলছিলেন যেটা মুড়ির ঠোঙা হবে না, 20 কোটি টাকার একটা প্রস্তাব নিয়েছে। তাহলে উনি ব্যবসা করে ওখানে। তো ওনাকে যদি এটাতে মানুষকে হানা ভোটের জন্য ওনারা কাউন্সিলিং করে নেবে, তারপরে আমি হানা দিব, আমি ওনার কাউন্সিলে কাজ করব? আপনি কি ওনার কাউন্সিলিং কাজ করবেন? দেখেন এখানে ওনাকে বরাদ্দ দেওয়া টাকা দিতে হবে। তারপরে যেখানে উনি কমিশনের সাজেস্ট করছে সেখানে তো উনি ব্যবসা করতে পারে না, কতগুলো ইয়ে তো থাকবে, অফিস অফ প্রফিটস হিসাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল করিম, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি। ধন্যবাদ দর্শক, আমরা এখন শেষ পর্যায়ে আসি। প্রশ্ন হচ্ছে, দুজন বিখ্যাত ব্যক্তিত্ব, সিকিউরিটি পার্সপেক্টিভে তারা ভালো ভালো কথা বলেন, এখানেও বলেছেন,
এবং তাদের একটা কনসার্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিকিউরিটি সবসময় থাকবে যারা দায়িত্বে থাকে তাদের উপরে, জনগণের উপরে চাপায় লাভ নেই। জনগণকে দ্বিতীয় আপনাদেরকে আপনি নিশ্চিত করতে হবে যে পরিবেশটা ভালো শান্ত সুষ্ঠু আছে। এখন ওইগুলি যদি অসঙ্গত হয় জনগণকে দোষে লাভ নেই। এ ব্যাপারে তারা একটা ঐক্য পোষণ করেছেন। এবং তার চেয়ে বড় কথা হলো নিরাপত্তা এমন একটা শব্দ যা শুরু আছে শেষ নাই। এই নিরাপত্তাটা আমরা চাচ্ছি এমনভাবে যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা গোষ্ঠী এবং জাতি এবং রাজনৈতিক দল এটা ফিল করতে হবে যে আমরা একটা ভালো পরিবেশে আছি এবং আমরা একটা নিরাপত্তা পেয়ে যাচ্ছি বা পাওয়ার আশা আছে, এটা এনশিওর করতে হবে। কিন্তু আশা করি তাদের বক্তব্যগুলো মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আমি শুধু এগুলো তুলে ধরলাম। ধন্যবাদ, দেখা হবে আগামীতে।